আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। দেশ ছাড়ছেন যুক্তরাষ্ট্রের ধনীরা, গন্তব্য সুইজারল্যান্ড ও ইউরোপ। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের শতদিন, বিতর্কিত মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা। অভিবাসন মামলায় হেরে যাওয়া ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। ২৩ সালে কর ফাঁকিতে দেশের রাজস্ব ক্ষতি ২,২৬,০০০ কোটি টাকা। এবং উন্মুক্ত নালা খালের ঝুঁকি নিরসনে বিশেষ সভা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের ধনীদের মধ্যে দেশত্যাগের প্রবণতা বাড়ছে। সাম্প্রতিক সময়ে অনেকেই বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন সুইজারল্যান্ডে। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি, ডলারের দুর্বলতা এবং যুক্তরাষ্ট্রের ঋণের চাপ এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ। সুইজারল্যান্ডের স্থিতিশীল অর্থনীতি, নিরপেক্ষ রাজনীতি ও শক্তিশালী মুদ্রার কারণে অনেকেই সেখানে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন। কেউ কেউ আবার সোনার নিরাপদ মজুদের জন্য সুইস ব্যাংকে হিসাব খুলছেন বা দ্বিতীয় নাগরিকত্ব নেয়ার পরিকল্পনা করছেন। আইনি পরামর্শক প্রতিষ্ঠানগুলোর তথ্য মতে যুক্তরাষ্ট্রের ৫৩% মিলিয়নিয়ার বর্তমানে দেশত্যাগের কথা ভাবছেন। শুধু যুক্তরাষ্ট্র নয়, ২০২৪ সালে ১১,০০০-এরও বেশি ধনী লন্ডন ছেড়েছেন বলেও জানায় হ্যানলি অ্যান্ড পার্টনার্স। বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও জীবনের মান উন্নয়নের উদ্দেশ্যেই ধনীরা নতুন গন্তব্যে পাড়ি দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ফেরার পর প্রথম ১০০ দিনে ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিতর্কিত ও আলোচিত মন্তব্য করে আবারও শিরোনামে উঠে এসেছেন। ক্ষমতায় ফিরেই নিজেকে মেসিহ হিসেবে আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, আমেরিকাকে আবার মহান করার জন্য ঈশ্বর আমাকে বাঁচিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরশাসক বলেও আক্রমণ করেন তিনি, যদিও পরে মন্তব্য থেকে সরে যান। বিশ্ব নেতাদের নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, এসব দেশ আমাদের ফোন করছে, আমাকে তেল দিচ্ছে। গাজায় অবকাশ যাপন কেন্দ্র গড়ার পরিকল্পনা জানাতে গিয়ে তিনি গাজাকে মধ্যপ্রাচ্যের দর্শনীয় উপকূলীয় অবকাশ যাপন কেন্দ্র হিসেবে বর্ণনা করেন। প্রতিবেশী কানাডাকে নিয়ে বলেন, কানাডা আমাদের ৫১তম রাজ্য হওয়া উচিত। ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে বলেন, যুক্তরাষ্ট্রকে চাপে রাখার জন্য এটি গঠিত। এছাড়া বিচার বিভাগকে আক্রমণ করে তিনি বলেন, এই বিচারক আর ৫ জন দুর্নীতিগ্রস্ত বিচারকের মতোই। ট্রাম্পের এসব মন্তব্য দেশ বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, তার কথাবার্তা কেবল কূটনীতিক সম্পর্ক নয়, যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকেও চ্যালেঞ্জের মুখে ফেলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতির অধীনে এখন পর্যন্ত ৩১ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১ জন নারী। অভিবাসন সংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন এবং বিভিন্ন মামলায় সাজা হয়েছে এমন ব্যক্তিদেরই ফেরত পাঠানো হয়েছে। রোববার পুলিশের বিশেষ শাখা ও বিমানবন্দরের ইমিগ্রেশন সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। ঢাকায় যাদের পাঠানো হচ্ছে তাদের মধ্যে ৩ জনকে এসকর্ট বা বিশেষ নিরাপত্তা সহ পৌঁছে দিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ নিরাপত্তা বিভাগের কর্মীরা। বাকি বাংলাদেশিদের সাধারণ যাত্রীর মতো পাঠানো হয়েছে। সর্বশেষ গত শনিবার দুপুরে একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে ৫ বাংলাদেশিকে। ফ্লাইটটি একই ধরনের যাত্রী নিয়ে নেপাল হয়ে বাংলাদেশে আসে। পুলিশের বিশেষ শাখার একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, বাংলাদেশি নাগরিকদের যাতে সম্মানের সঙ্গে ফেরত পাঠানো হয় এ ব্যাপারে শুরু থেকেই জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে সরকার। করফাকির কারণে ২০২৩ সালে বাংলাদেশ আনুমানিক ২,২৬,২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে। সেন্টার ফর পলিসি ডায়ালগে সিপিডির এক গবেষণায় তথ্য উঠে এসেছে। সোমবার প্রতিষ্ঠানটির কার্যালয়ে বাংলাদেশের উত্তরণে কর্পোরেট আয়কর সংস্কার বিষয়ক ব্রিফিংয়ে এ তথ্য তুলে ধরা হয়। সিপিডির গবেষণা বলছে, এর মধ্যে প্রায় ৫৩% হারিয়েছে কর্পোরেট কর ফাঁকির কারণে। ২০২৩ সালে কর্পোরেট কর ফাঁকির পরিমাণ দাঁড়িয়েছিল প্রায় ১,১৩,১১৮ কোটি টাকা। গবেষণায় দেখা গেছে ২০১১ সাল থেকে কর ফাঁকির পরিমাণ বেড়েছে। ২০১২ সালে তা বেড়ে দাঁড়ায় ৯৬,৫০৩ কোটি টাকা এবং ২০১৫ সালে তা ১,৩৩,৬৭৩ কোটি টাকায় পৌঁছায়। সিপিডির গবেষণায় বাংলাদেশের ক্রমাগত কর ফাঁকির পেছনে কয়েকটি প্রধান কারণ উঠে এসেছে। এর মধ্যে আছে উচ্চ কর হার, প্রশাসনিক দুর্বলতা, জটিল আইনি কাঠামো এবং কর ব্যবস্থাপনায় ব্যাপক দুর্নীতি।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকায় বৃষ্টিতে বা জোয়ারের পানিতে অরক্ষিত খাল নালা ড্রেনে পড়ে প্রাণহানি ঠেকাতে এ ধরনের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করে বৃহস্পতিবারের মধ্যে তালিকা প্রণয়ন ও জমাদানের নির্দেশ দিয়েছেন চসিক মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। রোববার নগর ভবনে সম্প্রতি ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষিতে প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের সাথে আয়োজিত এক বিশেষ সভায় মেয়র দুঃখ প্রকাশ করে বলেন, এই ঘটনায় আমরা কেউ দায় এড়াতে পারি না। একজন নগরবাসী হিসেবে ও মেয়র হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। শহরকে নিরাপদ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য রাখতে মাঠ পর্যায়ে কর্মরত প্রকৌশলী সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরতদের প্রতি বিভিন্ন দিক নির্দেশনা রাখেন চসিক মেয়র। এবার কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। সম্প্রতির জয়গানে অভিষিক্ত হল সাউথ জামাইকা বাংলাদেশি কমিউনিটি। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুলী ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ঈদ আর বৈশাখ বরণের আমেজে ঐক্যবদ্ধ কমিউনিটি বিনির্মাণের মাধ্যমে প্রবাসের স্বপ্ন পূরণের পথ সুগম করার সংকল্পে অভিষেক হয়েছে সাউথ জামাইকা বাংলাদেশি কমিউনিটি। গত 15 এপ্রিল নিউ ইয়র্ক সিটির কুইন্স প্যালেসে আয়োজিত সমাবেশে সংগঠনের 19 সদস্যের কার্যকরী কমিটিকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম। এ সময় পাশে ছিলেন বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ আলী এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান। সঞ্জিতা কবিরের উপস্থাপনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজনীতিক মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান। অনুষ্ঠানে বক্তারা নয়া কমিটির মাধ্যমে কুইন্সের সাউথ জামাইকায় উদীয়মান কমিউনিটির সম্প্রীতির বন্ধন অটল রাখতে সচেষ্ট থাকার আহ্বান জানান। সংগঠনের সভাপতি হয়েছেন ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন শেখ উজ্জ্বল। দর্শক, এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।